অজানার পথে আমরা সবাই পথি। ইতিহাসে ধুলোমাখা অধ্যায় থেকে শুরু করে বর্তমানের আলো আঁধারের বাস্তবতা, ভবিষ্যতের অদেখা স্বপ্ন, প্রতিটি রহস্য, প্রতিটি প্রশ্ন উন্মোচন করব একসাথে। নমস্কার। আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাট্য, নাট্যমঞ্চের উৎপত্তি এবং অবনতি কেন হলো। তো এই নিয়ে দুজন আপনাদের সাথে মুখোমুখি হবে। একজন হচ্ছেন সঞ্জয় কুমার দাস আর একজন প্রবীণ কুমার ঘোষ। তাদের মুখ থেকে নাট্যমঞ্চের বর্তমান এই যে নাট্যমঞ্চের যে অবনতি কেন, ওনাদের মুখ থেকে শুনে নিলে আরো বেশি ভালো হয়। তো চলুন। নমস্কার। নমস্কার দাদা, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই বাংলার নাটক নিয়ে কিছু আলোচনা করব। তো আপনি নাটক দেখেন, নাটকের সঙ্গে আপনি যুক্ত, নাটক করেছেনও আমি জানি। আপনি আমাদের এই নাটক সম্পর্কে কিছু বলবেন আমাদের দর্শকদের, আর আমি তাই নাটকের উপরে আপনাকে কয়েকটা প্রশ্ন আমার মতন করে আমি করব দর্শকদের জন্য। অবশ্যই আপনি যতটা সম্ভব তার উত্তরগুলো আপনি আপনার মতন করে দেবেন, চেষ্টা করব। আচ্ছা দাদা, তাহলে আমার প্রথম আপনার কাছে জানার বিষয় হচ্ছে এই বাংলা নাটকের শুরুটা কোথায়? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। বাংলা নাটকের শুরু মানে আমাদের পশ্চিমবঙ্গ বা নাটকের উৎপত্তি বলতে গেলে যেটা বোঝায় আর কি, সেটা হচ্ছে ধরুন ব্রিটিশ সাম্রাজ্য, তারপরে যে সময়টা, ঠিক ব্রিটিশ সাম্রাজ্যের সময় থেকেই খানিকটা নাটকের উৎপত্তি এসেছে। তবে আমরা বাঙালির মধ্যে ঠিক নাটকের চিন্তা ভাবনাটা তখনও আসেনি। এটা এসেছে ইংরেজদের সৃষ্টি করা একটা জায়গা থেকে। সেটা হচ্ছে ইংরেজরা সৃষ্টি করেছিল আমাদের কলকাতা শহরে একটা প্লে হাউস বলে একটা মঞ্চ ওরা করেছিল, যেটা আমরা বলি নাট্যমঞ্চ, ইংরেজিতে ওটাকে ওরা প্লে হাউস বলতো। সেখানে আরো একটা শব্দ আছে, রঙ্গমঞ্চ বলা যেতে পারে। তো ওটা ওরা ওদের ইংরেজরা ইংরেজদের মতো করেই ওখানে নাটক মঞ্চস্থ করতো এবং সেখানে শুধুমাত্র ইংরেজরাই প্রাধান্য পেত। আমাদের বাংলার বা আমাদের ভারতীয়রা কোনো রকম প্রাধান্য সেখানে পেত। আচ্ছা, সেটা ছিল 1753 সালে প্লে হাউস নাম দিয়ে। তারপরে আসে ধীরে 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 যখন সংস্কৃতি চর্চা বাড়তে থাকছে আমাদের বাঙালিদের মধ্যে, তো 1795 এই সময়ে আমাদের বাঙালিদের জন্য একটা নাটক তৈরি করা হয়েছিল। একজন রুশ মনীষী আর কি, একজন রাশিয়ান ভদ্রলোক, তিনি তার মাথায় হঠাৎ করে তার চিন্তা এসেছিল যে বাঙালিরাও নাটক করুক, তারা নাটকের মধ্যে আসুক, বা এই ধরনের একটা সংস্কৃতি চিন্তাভাবনা তার মধ্যে ছিল। সেই ভদ্রলোক ওই 1795 নভেম্বর মাস নাগাদ আমাদের যেটাকে কলকাতা শহরের এখন যেটা আমরা বলি টেরিট্টি বাজার, আচ্ছা, ওই জায়গায় একটা মঞ্চ তৈরি করেছিলেন। ওই জায়গাটার নাম ছিল ডোমকল। তো তখন পুরনো নাম, পুরনো কলকাতার, ওখানে একটা মঞ্চ তৈরি করে বাঙালিদের প্রথম নাটক ওখানে মঞ্চস্থ হয়। বাহ। আর সেই নাটকটা অনুবাদক নাটক, মানে নাটকটা অ্যাকচুয়ালি ছিল রাশিয়ান ভাষায় লেখা, সেটা বাংলায় অনুবাদ করে ওটা বাঙালিদের, আমাদের কলকাতা শহরের বাঙালি পুরুষ এবং মহিলা তাদেরকে নিয়ে ওই নাটকটা করা হয়। এটা 1795। তো তারপর থেকে ধীরে ধীরে বাঙালিদের মধ্যে এই নাট্য চর্চা বা মঞ্চে অভিনয় করার একটা ইচ্ছা বা প্রবণতা দেখা দেয়। এটা চলতে থাকে, কিন্তু ততটা মানে জোরালো ভাবে হয়নি তখনও, কারণ তখনও ওই ব্রিটিশ সাম্রাজ্য আমাদের চলছে একদম। আর ব্রিটিশদের তখন একটা বেশ বলিষ্ঠ তাদের একটা চাপ আছে, এবং আমাদের তখন দেখা গেছে আমরা স্বাধীনতা আন্দোলনের যে একটা চিন্তা ভাবনা মানুষের মনের মধ্যেও জাগছে, এবং ব্রিটিশদের অত্যাচার অনাচারগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে, মানুষের মধ্যে চেতনার উন্মেষ ঘটছে। মানুষ চাইছে যে এই নাটক বা মঞ্চে অভিনয়ের মধ্যে দিয়ে তার একটা প্রতিবাদ করতে, একদম, মানে ওটাকে ফুটিয়ে তুলতে। যখনই সেই প্রতিবাদের একটা মানুষের মধ্যে চেতনা আসছে, তখন কিন্তু ব্রিটিশদের তরফ থেকে একটা প্রতিবন্ধকতা আসছে একদম রুখে দেওয়ার। যেমন তখন আমরা জানতাম, আপনিও শুনে থাকবেন, চারণ কবি মুকুন্দ দাস। একদম, চারণ কবি মুকুন্দ দাস তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জাগিয়ে তুলেছিল। তো এইভাবেই
নাট্য চেতনা তখনও আসছে ওইভাবেই, কিন্তু আমরা তখনও জন্মাইনি। ধরুন ওই 1800 বা তারপরে তখন মানুষদের মধ্যে একটা এই শহরের বুকে নাটক করার একটা প্রবণতা নিজেদের মধ্যে থেকেই জাগলো, এবং তখন তারা চিন্তা করলো যে আমরা নাটক করব, এবং সেই নাটকগুলো একটা সমাজ চেতনার অঙ্গ, মানে বিনোদনের একটা অঙ্গ, তার সঙ্গে সঙ্গে সমাজের একটা সামাজিক বার্তাও পৌঁছবে একদম। এবং সেই নাটকগুলো তৈরি করতে গেলে একটা কাহিনী দরকার, একটা গল্প দরকার, এবং সেই গল্পটা তখনকার মতো গল্প কিন্তু তৈরি করার মতো মানুষ লিমিটেড ছিল, খুব কম। হ্যাঁ, কারণ সেই গল্পটাকে অবলম্বন করে তবেই একটা নাটক মঞ্চস্থ হবে, এবং তারপরেই মানুষ সেই নাটক দেখতে যাবে বা দর্শক আসবে, এবং নাটকের প্রতি মানুষের একটা ভালোবাসা জন্মাবে, দেখতে পাবে। সেই চিন্তা ভাবনা থেকেই নাটকের একটা ওই 1800 শতকের পর থেকেই আর কি আস্তে আস্তে সেই চেতনাটা ঘটে। পরবর্তী সময়ে ধরুন ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তারপর এর প্রবণতাটা আরো বাড়তে থাকে। কারণ তখন যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন আমাদের ভারতীয় বা আমাদের পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা কি বলবো, বেশ স্বাধীন চেতনা জেগে উঠলো। মানে তখন তারা বলতে পারতো এবং জোর করে বলতে থাকলো যে আমরা করব, আমাদের ক্ষমতা আছে, আমরা পারি, আমরা সৃষ্টি করতে পারি। সেই চেতনাটা এতদিন যেন দমিয়ে রাখা ছিল, একটা ইংরেজরা যেভাবে দমিয়ে রেখেছিল, সেই দমন পীড়নের নীতি থেকে ফিরে একটু বেরিয়ে আসার চেষ্টা। তখন দেখা গেল আমাদের বেশ কিছু কবি বা সাহিত্যিক বা লেখক তাদের এই নাটকের চিন্তাভাবনা নিয়েই তারা কিছু নাটকও লিখলেন, কিছু গল্পও লিখলেন, যে গল্পগুলোকে অবলম্বন করে আমরা পরবর্তী সময় নাটক হয়েছে। সেরকম দু একজন নাম আপনারা বলতেই পারি। সেটা হচ্ছে আমাদের সময়কার, আমরা সাহিত্য পড়ে বা পুঁথি পত্রিকা পড়ে আমরা সেগুলো জানতে পেরেছি পরবর্তী সময়। সেই রকম ছিল যেমন, তো আমরা ওই 1852 সাল নাগাদ যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত ওই পৃথ্বীবিলাস বলে একটা নাটক আসে আর কি। সেইটা তখন ওই অত্যাচারের কাহিনী অবলম্বন করে, তো সেটা খুব মানুষ নিয়েছিল, এবং তখন খুব মানুষ এটাকে মানে কি বলবো, ওই নাটকটাকে ঠিক নাটক হিসাবে না দেখে তারা একটা প্রতিবাদের ভাষা খুঁজেছে। এইভাবে চলে আসছে, এইভাবেই আমরা এগোতে থাকছি আস্তে আস্তে। তারপরে আসছে আমাদের 1859 সালে মাইকেল মধুসূদনের রচনা, এবং ওই মাইকেল মধুসূদনের মানে ধর ওই 1795 যখন লেবেদেভ রাশিয়ান ভদ্রলোকের ওনার কাছ থেকে শুরু একদম, তখন কিন্তু ওই অনুবাদক নাটক হচ্ছে, একদম বাংলা নাটক ঠিক নয়, বাংলা রচনা থেকে আসছে অনুবাদ নাটক। এবার এই 1859 আসছে বাংলা লেখকের নাটক বা গল্প থেকে নাটক, একদম সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত থেকে। তো মাইকেল মধুসূদন দত্তের তখন একটা নাটক এসেছিল শর্মিষ্ঠা। সেই নাটক এখন আমাদের বর্তমান সময়ে বাংলা সাবজেক্টের সাহিত্যের যারা চর্চা করেন বা পড়াশোনা করছেন গ্র্যাজুয়েশন লেভেলে, এখন ওটা একটা সাবজেক্ট পুঁথির। তো এইরকম মাইকেল মধুসূদন দত্তের যেমন একটা সাবজেক্ট, তখন ছিল আমাদের দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। নীল চাষের উপর ব্রিটিশদের যে একটা অত্যাচার বা কাহিনী নীল চাষিদের উপর, সেইটা নিয়ে নীলদর্পণ লেখা হয়েছিল, ঠিক দীনবন্ধু মিত্রের লেখা। সেই লেখা নাটক এত জনপ্রিয়তা পেয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নাটক দেখতে গিয়ে এত ক্ষিপ্ত হয়েছিলেন, পায়ের চটি খুলে ছুঁড়ে মেরেছিলেন। একদম একদম, এটা আপনি শুনে থাকবেন। এই কাহিনীটা অনেকেই পড়েছে, এই গল্পটা, এবং এই বিদ্যাসাগরের এই জুতো ছোড়ার কাহিনীটাও সবাই মোটামুটি জানে। তো ওই সময় থেকেই আস্তে আস্তে নাটকের আমাদের প্রসারটা ঘটছে বাংলায়, এবং মানুষ নাটকের প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে, জন্মাচ্ছে। তারপরে আসছে সামাজিক নাটক, তারপরে আসছে পলিটিক্যাল রাজনৈতিক নাটক, তারপরে আসছে ঐতিহাসিক গল্পকে অবলম্বন করে নাটক। এরকম বিভিন্ন লেখকের বিভিন্ন কাহিনী অবলম্বন করে নাটক এসেছে, পর আসতে থাকছে। এইভাবেই চলে আসছে। আমরা 1975 সাল ওই সময় পর্যন্ত নাটকের একটা বেশ মানে কি বলবো, ক্রেজ দেখা গেছে। রঙ্গমঞ্চে অভিনয় করার প্রবণতা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের। এখনকার দিনে বললে ভুল হবে, এখনকার দিনেও আছে কিছু। তখনকার সময় ধরুন আমি যদি
মহানায়ক উত্তম কুমারের সময়টা ধরি। হ্যাঁ ঠিক। আমরা ঠিক যে সময় নায়ক নায়িকা বলতে মহানায়ক উত্তম কুমার, সুচিত্রা সেন, এবং তাদের নামই শুনেছি এবং দেখেছি। এবং তাদেরকে শুনেছি যে ওই উত্তম কুমার পর্দায় অভিনয় করার আগে উনি মঞ্চে অভিনয় করতেন। একদমই এরকম আগেকারের বহু সিনেমা জগতে নামকরা শিল্পী যারা, তারা প্রত্যেকেই কিন্তু আগে নাটক করেই এখানে এসছে, তারপর সিনেমা স্টেজে এসেছে। সেই অসুবিধা নেই। রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, সমস্ত আর্টিস্ট যারা বর্তমান সময়ের আরো এখনো আছে কিছু কিছু যারা এখনো পর্যন্ত অভিনয় করছেন, তারা যেমন সাবিত্রী দেবী, মাধবী, এনারা সব একসময় চুটি নাটকের জগৎ থেকেই এসেছে। লিলি চক্রবর্তী সব নাটকে ওনারা অভিনয় করে তারপরে সিনেমা জগতে। এখনকার ছেলেমেয়েরা এগুলো মিস করছে, এনাদেরকে সেই নাটকের জায়গায় কেউ আর পেলো না। আচ্ছা, তাহলে তারা বুঝতো যে কিরকম নাটক তারা করেন বা দেখেছে এরকম ব্যাপারগুলো। এই মঞ্চে অভিনয়ের শুরুটা ঠিক ওই সময় থেকেই, ওই 75 সালের ওই সময়টা থেকে বেশ একটা রমরমা চলছে। কিন্তু আমরা তখন ছাত্র, আমরা কিন্তু সেইভাবে নাটকটাকে নিতে পারছি না, কারণ তখন আমরা ওই এডুকেশন নিয়ে একটু বেশি ব্যস্ত। আমরা খুব বেশি হলে ট্রানজিস্টর নির্ভর রেডিও, একদম আমরা তখন শ্রুতি নাটক শুনতে ব্যস্ত। একদম হ্যাঁ, ওই সোমবারে কৃষিকথার আসরে যাত্রা হতো, সেটা শুনতাম। এই তরজা হতো বুধবার সেটা শুনতাম। সোমবারে হতো তরজা, বুধবার হতো যাত্রা। আর প্রতি শুক্রবার অখিল ভারতীয় কার্যক্রমে হতো নাটক, সেটা শুনতাম। প্রত্যেক শনিবার রবিবার রেডিওতে দুপুরে আমরা নাটক শুনতাম। এইটাই ছিল আমাদের মানে বিনোদনের একটা উপায়, অঙ্গ। আর হয়তো কখনো কখনো সুযোগ পেয়েছি ওই বড়দের একটু পারমিশন নিয়ে কোনো হয়তো সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখার সুযোগ পেয়েছি। হ্যাঁ, সেই সিনেমাগুলো সেই যত ভালো ভালো ঠাকুরের যে সিনেমা, পৌরাণিক কাহিনী অবলম্বনে বা দেবতা দেবদেবীদের কাহিনী নিয়ে অবলম্বন, বা সামাজিক কিছু পালা, হয়তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীর উপর একটা সিনেমা হয়েছে, এরকম এই ধরনের। তখন এইগুলোই আমাদের ছিল বিনোদনের সাবজেক্ট, আমরা সেইভাবে দেখেছি। এইভাবে কেটে গেল ধরুন 75 থেকে 85, 10 বছর কেটে গেল এইভাবে। 25 সালের পর আমরা তখন যুবক, একদম আমরা একটু স্বাধীন মনে হচ্ছে, একটা স্বাধীন চেতা। তখন আমাদের পকেটে দুটো হাত খরচার পয়সা, যেটা সেটাও আমরা পকেটে পাচ্ছি। তখন আমাদের নিজেদের মতো করে খরচা করার একটা সুযোগ পাচ্ছি। তখন বাবা মায়ের কাছে হাত পাততে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। কারণ তখন আমরা সকলে ওই একটা প্রথম উপায়ের অবলম্বন হচ্ছে টিউশনই করা। আচ্ছা, এতক্ষণ তো শুনলাম আমরা এটা। আচ্ছা, এবার আপনি বলুন 1947 সালে কিছু নাটকের নাম বা যারা নাট্য নির্দেশনা করতো, এরকম কিছু নাম বলুন। দেখুন, 47 সালের পরবর্তী সময়, মানে তারপর থেকে এবার তো আমরা ক্রমশ এগোচ্ছি, তার পরবর্তী সময়ের যে সমস্ত নাটকের রচনাগুলো আমরা পেয়েছি এবং সেগুলো নিয়ে নাটক হয়েছে, মঞ্চস্থ হয়েছে, সেরকম তাদের মধ্যে বেশ দু চারজন ভালো ভালো নাট্যকার ছিলেন। যেমন তখন ছিলেন 1903 থেকে 1976 সাল পর্যন্ত নাটক রচনা করে দিয়ে গেছেন জসিমুদ্দিন, মনির চৌধুরী, সিকান্দার আবু জাফর, হামদে আলী মিয়া। এরা ছিল ওই বিভক্ত পাকিস্তানের কিছু মুসলিম সম্প্রদায়ের নাট্যকার, এবং তাদের নাটকগুলো তখন খুব প্রচার পেয়েছিল এবং তখন বেশ মানুষ নিয়েও ছিল সেই সমস্ত নাটক। তারপরে ছিল আলাউদ্দিন আল আজাদ, আনিস চৌধুরী, এই সমস্ত বড় বড় নাট্যকার। এবং তারপরে ছিল এনামুল হক, এটা ছিল ওনার ছিল 1911 থেকে 1986 পর্যন্ত। তারপরে ছিল কল্যাণ মিত্র, হ্যাঁ 1939 সালে জন্ম। তারপরে জিয়া হায়দার, যার 1936 সালে জন্ম। এদের নাটকগুলো তখন খুব প্রচার পেয়েছিল। তারপরে ছিল নুরুল মোমেনের নেমেসিস, একটা নাটক, তখন নেমেসিসটা খুব প্রচার পেয়েছিল। এইভাবে তখন পরীক্ষামূলক নিরীক্ষামূলক নাটক হতো, এবং নাটকের মধ্যে একটা পরীক্ষা করার একটা প্রবণতা ছিল তখনকার, যে নাটকটা কি ধরনের নাটক, নাটকটা ঠিক জনসাধারণ কতটা নিতে পারছে, তার উপর একটা পরীক্ষা নিরীক্ষা চলে। মানে নাটকটা শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করার উপায় সেটা নয়, সেটা তো একটা দিক, তার সঙ্গে সঙ্গে একটা পরীক্ষা নিরীক্ষার একটা বিষয় তার সঙ্গে জড়িত ছিল। মানে এখনকার কি হয়, আমরা যখন কোনো একটা নাটক আমরা দেখি, স্টেজে মঞ্চস্থ হয়, আমরা দেখে বেরিয়ে এসে দর্শক মধ্যে থেকে নানান মন্তব্য শুনতে পাই। কারো ভালো লাগে, কারো ভালো লাগে না।
কেউ বলে এটা পলিটিক্যাল, একটা রাজনৈতিক একটা বেস আছে, একটা প্রত্যেকের মতন একটা করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তো সেই তখন হতো কি, নাটকটা মঞ্চস্থ করার সময়ই ভেবে নেওয়া হতো বা একটা পরীক্ষা করার চিন্তা ভাবনা নিয়েই নাটকটা মঞ্চস্থ করা হতো। একদম এটা ছিল ওই সময়, ঠিক। তো তখন সেইভাবে জনগণ সেইভাবে নিয়েছে। আচ্ছা, এবার বেশ ইন্টারেস্টিং ব্যাপারে ঢুকে গেলাম। এবার আপনি আমাদের সময়কারের 1995 সাল যখন আমরা মোটামুটি ধরুন যুবক, আমরা দেখছি বা আমরা প্রচারের আলোয় দেখছি অনেক নাম, যেসব নামগুলো যারা নাটকের সঙ্গে জড়িত, সেরকম কিছু আপনি নাম বলুন আমাদেরকে, আমরা একটু শুনি। হ্যাঁ, যেমন ধরুন মাইকেল মধুসূদন দত্তের নাটক তো এখনো হয়, উৎপল দত্তের একদম ভীষণ ভীষণ ঠিক ভালো নাটক ঠিক আছে। ঠিক। তো সেই সমস্ত নাটক এখনো মাঝে মধ্যে আমরা দেখতে পাই পর্দায়, মঞ্চে, এবং সেগুলো তখন আরো জোরালো হতো, আরো জোরালো হতো। এবং তার একটা অঙ্গ ছিল তখন নাটকটা কমার্শিয়াল নাটক, একদম মানে কিছু মানে দল ছিল, মানে নাট্য দল, যেমন যাত্রার দল থাকে সেমন নাট্যের দল ছিল, তারা কমার্শিয়াল নাটক করতো। আমার মনে আছে সম্ভবত সপ্তাহে বৃহস্পতি, শনি, রবি একদম পোস্টারে করে পোস্টার ছাপানো হতো। একদম রাস্তায় আমরা দেখতে পেতাম পোস্টারে যে বৃহস্পতি, শনি, রবি এই শো এই শো হবে অমুক হলে, একদম। এবং সেই শো এর মূল নায়ক নায়িকা তাদের নামগুলো অনেক সময় ক্যাপশনে থাকে। মানে সিনেমার পোস্টার যখন এখন মানুষ দেখে ঠিক সেইভাবেই হতো। এইভাবে কমার্শিয়াল নাটকের একটা যুগ এসে গেল। ঠিক। তো মানুষ মানে কতটা স্বতঃস্ফূর্ত ভাবে ওই নাটকগুলো দেখতে যেত, তখন না আমরা তখন ছাত্র অবস্থায় আমরাও কখনো কখনো ওরকম হঠাৎ করে কারো মুখে শুনে বা ওই পোস্টার দেখে নাটক দেখতে চলে যাচ্ছে। কিন্তু আমাদের পক্ষে তখন কি হতো, সিনেমা দেখার প্রবণতাটা একটু বেশি ছিল, কারণ কি তখন সিনেমার প্রচারটা এই আমাদের সংবাদপত্রে খুব হতো। হ্যাঁ, অমিতাভ বচ্চনের একটা অমুক বই আসছে, অমুক তারিখে রিলিজ হবে, তার খুব একটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা হতো সেগুলো আমরা পড়তে পারতাম, পড়ে আমরা খুব উৎসাহ বোধ করতাম এবং আমরা সেই সিনেমার প্রতি আকর্ষণটা আমাদের তখন ছিল। তখন নাটকের প্রতি ততটা আকর্ষণ জন্মায়নি। তারপরে পরে ওই 85 সালের পর থেকে 95 ওই সময়টা আমরা আস্তে আস্তে নাটকের প্রতি আসক্ত হই, এবং তখন এই কলকাতায়, নর্থ কলকাতায় থিয়েটার পাড়া বলে একটা পাড়া আছে, এখনো আছে, ঠিক একদম ঠিক। কিন্তু সেইখানে হয়তো থিয়েটার এখন আগেকার মতো হয় না। একটা সময় হতো সেই হল এবং একটা স্টপেজ, বাসের স্টপেজ এখনো আছে, বিজন থিয়েটার, প্রিজন থিয়েটারের নামে এখনো আছে। হ্যাঁ, এপিসি রোডের উপরে বিজন থিয়েটার স্টপেজটা এখনো আছে। বিজন থিয়েটার নামলে আপনি পর পর হলগুলো পেতে থাকবেন, থিয়েটার হলগুলো, সরকারি না, রংমহল, সব পর একদম। তো ওই পাড়াটায় এই বৃহস্পতি, শনি, রবিতে একটা অদ্ভুত রকমের দর্শকের সমাগম, দর্শকদের ভিড় থাকতো। ঠিক। তো সেইটা কিন্তু এখন বলতে গেলে হারিয়ে গেছে। হলগুলো এখন কোন হল এখনো আছে দাঁড়িয়ে, কোন হল তার কোন কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, বা কোনো আবাসন তৈরি হয়ে গেছে, বা কোনো জায়গায় দেখা গেল আপনি কোনো মল তৈরি হয়ে গেছে, হ্যাঁ, বিজনেস মল। তো সেই কমার্শিয়াল নাটক দেখার যে একটা মানুষের স্পৃহা বা হারিয়ে গেছে একদম। এবং নাটক দেখার যে মানে বর্তমান সময়ের যে যুবক যুবতীরা একেবারেই নাটকের প্রতি তাদের কোনো রকম আগ্রহ নেই। তবে কিছু মানুষ এখনো আছে যারা এখনো নাটক ভালোবাসেন এবং নাটক দেখার আগ্রহ প্রকাশ করেন। সেই কারণে আমাদের এই সমস্ত নাটকের কিছু কিছু নাট্যকার, তাদের নাটক এখনো আমরা দেখার সুযোগ পেলে আমরা দেখতে যাই। যেমন সৌম্য মিত্রের নাটক একটা সময়, আমাদের মনোজ মিত্রের লেখা নাটক, একদম। হ্যাঁ, আমাদের নাট্যকার বাদল সরকার, তার নাটক, বিভাস চক্রবর্তীর নাটক, হ্যাঁ, এই সমস্ত অনেক আছে এরকম। তো তাদের নাটক আমরা এখনো দেখার চেষ্টা করি বা দেখার সুযোগ পেলে দেখি, কিন্তু সেটা লিমিটেশন খুব কম। আপনারও নিশ্চয়ই মনে আছে একটা আমাদের সময়তে পাড়ায় আমাদের পাড়াতেও কিন্তু এরকম নাটকের চলছিল। পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে একটা এক মাসের একটা করে নিল, ওয়ার্কশপ তৈরি হয়ে একটা রিহার্সাল ফিহার্সাল করে একটা বিচিত্রা অনুষ্ঠান নাম দেয়, পুজোর সময় কোনো একটা দিনকে এরকম একটা প্রোগ্রাম তুলে ধরা হতো। কিন্তু এখন সেগুলো সেগুলো হতো বিচিত্রা অনুষ্ঠানে হতো, দুদিন ধরুন একটা বিভিন্ন সঙ্গীত শিল্পীকে আনা হলো, দুদিন তাদের প্রোগ্রাম হলো, সব মেশানো, একটা দুটো ছেলেমেয়েরাও থাকলো, সবকিছু একটা বড় কোনো আর্টিস্ট থাকলো, সব নিয়ে একটা
2 দিন 3 দিন একটা প্রোগ্রাম করবো। কিন্তু এখন না খুব কষ্ট হয়, খারাপ লাগে, যেহেতু আমি বর্তমানে এখন একটা নাট্য দলের সঙ্গে যুক্ত, অভিনয় করি মঞ্চে, অভিনয় করার সুযোগ পাই বা করি, সেই জায়গা থেকে নাটকটাকে ভালোবেসে নাটকের মধ্যেই আছি এখনো পর্যন্ত, নাটকটা ভালো লাগে। কিন্তু এই যে স্ক্রিনে মুখ দেখানোর একটা প্রবণতা বর্তমান যুগের ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড রকম বেড়ে গেছে। তারা স্ক্রিনে মুখ দেখানোর প্রবণতার মধ্যে দিয়ে তারা আবদ্ধ রয়েছে এবং একটা গ্ল্যামার একটা ওয়ার্ল্ড যাকে বলে গ্ল্যামার ওয়ার্ল্ড, সেটা ওই জায়গাটার মধ্যেই সীমিত হয়ে গেছে। হ্যাঁ, তারা কিন্তু এই নাটকটাকে কোনোভাবেই তারা নিতে পারছে না, আবার তারা যেমন নিতেও পারছে না, আবার সেই জায়গায় তারা বসতেও পারছে না। কেন বসতে পারছে না? স্ক্রিনে অভিনয় করা একটা হচ্ছে ওই মানে বলতে গেলে আপনাকে পুতুলের মতো একদম। আপনি ছোটবেলায় দেখেছেন কিনা জানি না, আমরা পুতুল নাচ দেখতাম একদম। আমি পুতুল নাচ দেখেছি, খুব দেখেছি, পুতুল নাচ খুব ভালোবাসতাম, দেখতাম। এই পুতুলের সঙ্গে না যে পুতুল নাচটা পরিচালনা করছে তার হাতের 5টা আঙুলে, এই হাতের 5টা আঙুলে মোট 10টা সুতো যিনি কন্ট্রোল করছে, খেলছেন, পুতুলগুলোকে নাচাচ্ছে। একদম। এখন এই স্ক্রিনে গ্ল্যামার ওয়ার্ল্ডের যারা স্ক্রিনে মুখ দেখাতে যায় তারা হচ্ছে ওই কাঠের পুতুল। তাদের নিজস্ব ক্ষমতা, অভিনয় ক্ষমতা সেখানে বিকাশ হয় না, ঘটে না, যদি তারা নাট্যমঞ্চ থেকে না আসে। একদম, ওইটাই হচ্ছে মেন স্টেজ, মানে ওটা বলা যেতে পারে বর্ণ পরিচয়। তো আমরা দেখবেন আমাদের সময়ে বা তারপর তো যে জায়গা থেকে আমি বলতে শুরু করেছিলাম যে পুতুল নাচের পুতুলকে নাচানোর জন্য একজন থাকে, কন্ট্রোলার থাকে, সেই হাতের কায়দায় পুতুল 10 জনকে নাচায়। তো আমি মনে করি বর্তমান সময়ে যারা স্ক্রিনে মুখ দেখানোর বা গ্ল্যামার ওয়ার্ল্ডে যাওয়ার একটা প্রবণতা নিয়ে স্ক্রিনে যাচ্ছে, যে সমস্ত ইয়াং চ্যাপ, যুবক যুবতীগুলো, তারা ওই পুতুল নাচের পুতুল, এবং তাদেরকে ঠিক যেভাবে বলে দেওয়া হচ্ছে তারা সেভাবে করছে। ওখানে তাদের নিজস্ব ব্যক্তিগত ভেতর থেকে যে একটা প্রকাশ বেরোচ্ছে না, সেই প্রকাশটা ঘটছে না, অভিনয়ের ক্ষমতা যেটাকে বলা হয় সেই প্রকাশটা আসছে না। এই যে আমরা মঞ্চে যারা অভিনয় করি, আমরা এই দর্শকদের যে সামনে পাই তার যে একটা অনুভূতি, মারাত্মক একটা অনুভূতি, একটা হাততালি, তার একটা বিরাট আমরা অনুভূতি পাই। এই যে সেটা কিন্তু এই যারা পুতুল নাচের পুতুল তারা পায় না, কখনোই পাবে না। তো এই জায়গাটা থেকে জানি না কেন তারা ওই গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে দৌড়চ্ছে, অথচ তাদের মধ্যে কোনো অভিনয়ের দক্ষতা বা এটা নেই, কোনো স্কুলিং হয় না। ওই ঠিক শট নেওয়ার আগে তাদেরকে বলে দেওয়া হয় তুমি হাতটা বাঁ দিকে ছুড়বে বা ডান দিকে ছুড়বে, সে সেই মতো কাজ করতে থাকে। শটটা নেওয়া হলে ভুলে গেল, পুরোটাই আর্টিফিশিয়াল, মানে একদম পুরো সাজিয়ে নিচ্ছে। আর আমরা যখন নাটক করি, আমরা নাটক ভিতর থেকে আসে এবং আমাদের কণ্ঠস্থ থাকে একদম। আমাদেরকে কেউ দেখবেন যাত্রা শিল্পী, আপনি যদি কখনো স্টেজে যাত্রা দেখে থাকেন, চারদিক খোলা মঞ্চে, একদম যে যাত্রা শিল্পী যে যাত্রা অভিনয় করছে স্টেজে, সেখানে কিন্তু একজন প্রম্পটার থাকে, পাশ থেকে বলে দেয়, পর্দার আড়াল থেকে একটা করে ডায়লগ, ওটা অনেকেই শুনতে পাবে, ডবল ভার্সনটা আছে আমাদের কাছে। তো নাটকের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, একদমই না, পুরোটাই তার ভেতর থেকেই আসে, মানে তার ভেতরে আগে নিয়ে নিতে হয় তাকে, মানে মুখস্থ একরকম বলা যায়, পুরো মুখস্থ করে নিতে, একদম চরিত্রটার মধ্যে ঢুকে গিয়ে চরিত্রটাকে তাকে ভেতরে নিয়ে নিতে হয় এবং সেই সেটাকে ফুটিয়ে তুলতে প্রকাশ করতে হয় স্টেজে এবং দর্শকের সামনে। একদম, এবং যতটা সে প্রকাশ ভালো করতে পারবে সেখানেই হাততালি, তখনই তো মানুষ ঢুকবে, এবং সেইটা দেখেই মানুষ আকৃষ্ট হবে, দর্শকের চাহিদা পূরণ হবে, যেটার জন্য বিদ্যাসাগর জুতো ছুঁড়ে নেবে। তো এই ব্যাপারটা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলছি। এটা খুব একটা আমাদের কষ্টের বিষয়, মানে আমাদের সত্যি আমরা খুব এখন মনে হয় যে এই জায়গাটাকে আমরা হারিয়ে ফেলছি। কিভাবে হারিয়ে ফেলছি, কেন হারিয়ে ফেলছি, তার হচ্ছে একটা ব্যাপার হচ্ছে বিনোদনের আমাদের এখন হাতে এসে গেছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা নেট দুনিয়ায় মাধ্যমে আমরা ওই নেটফ্লিক্সের দৌলতে বিভিন্ন কাহিনী, চিত্র, সে ভালো মন্দ সব রকমই আছে। হ্যাঁ, আগে ছিল একটা বাড়িতে বোকা বাক্স টিভি, এখন তো প্রত্যেকটা বাড়িতে 5 জন 6 জন মেম্বার থাকলে প্রত্যেকের হাতে একটা বা দুটো করে মোবাইল থাকছে, কাজেই তো কারোর দেখতে কোনোটাই অসুবিধা নেই।
এখন যেটা আমরা দেখি 5টা বন্ধু পাশাপাশি বসে আছে, তারা কেউ কারোর সঙ্গে কথা বলে না, বলছে। সবাই কি সুন্দর মোবাইল ঘেটে যাচ্ছে, 5 জনই নিশ্চুপ একদম। একদম। আর আমরা যখন কেউ বিরক্ত কেউ বিরক্ত বোধ করছে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম, মানে ছাত্রাবস্থায় 5 জন বন্ধু যদি একত্রিত হতাম, তো পাশের পাড়া থেকে বা পাশের বাড়ির জানলা থেকে বলছে তোরা এত হল্লা করছিস কেন, ঠিক আস্তে একদম কথা ঠিক বল। একদম ঠিক একদম। এখন সেগুলো এখন হয় না। সেগুলো হয় না। এখন কজন বসে আছে বোঝাও যায় না, খালি মোবাইলই ঘেটে যাচ্ছে, সবাই মাথা নিচু। মাথায় ছিল। তো এই জিনিসটা এসে যাওয়ার ফলে এখন আমরা এই জায়গাটা আমরা হারিয়ে ফেলছি। তবুও এখনো কিছু কিছু নতুন নতুন নাটক আসছে, যেগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি মঞ্চে, তবে খুব কম, তুলনামূলক কম। যাত্রা এখনো আছে, তবে সেভাবে নেই। মফস্বলে আছে, শহরে যাত্রা হয় না বললেই হয়। মফস্বলে এখনো যাত্রা হয়, একটু গ্রামাঞ্চলে। মফস্বল মিন্স গ্রামাঞ্চলে, গ্রামের দিকের মানুষের এখনো ওই যাত্রার প্রতি এখনো একটু আকর্ষণ আছে। সেগুলো সিজনাল, মানে ধরুন এই পুজোর পর, দুর্গাপুজোর পর ড্রাই ওয়েদার এসে যাবে, মানে বর্ষাটা চলে যাবে, তারপরে মাঠ ময়দান শুকিয়ে আসবে, ধান কাটা হয়ে যাবে, তখন ওই একটু ঠান্ডার আগে আগে আমেজটা আসবে, ওই সময় বা ঠান্ডার শেষের দিকটায় ওই সময় ওই সময়গুলো আবার একটু যাত্রা দেখা যায়। তো এইভাবে আস্তে আস্তে আমরা, মানে কি বলবো, যাত্রা থেকে থিয়েটার বা নাটক থেকে এখন চলে এসেছি আমরা সিনেমা জগতে ছিলাম একটা সময়। সিনেমাটাও তো হারিয়ে গেছে, সিনেমা হলগুলো প্রায় বন্ধ আমাদের শহরে, এবং মফস্বলেও দেখবেন অনেক বড় বড় সিনেমা হলগুলো প্রায় বন্ধের মুখে। এখন এসে গেছে সবই আমাদের মোবাইলের দৌলতে আর বোকা বক্সের দৌলতে, বাড়িতে বসে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারছি। কিছু কিছু আছে যেগুলো ওই আজকাল হয়েছে না, মলে একদম মলের একটা করে স্ক্রিন থাকছে, এবং সেখানে খুব কস্টলি এবং খুব সাউন্ডের খেলা আছে সেখানে আজকালকার কিছু কিছু মানুষ যায় সেখানে। কিছু বিশেষ কোনো একটা বিশেষ বই রিলিজ হলো, কোনো একটা মুম্বাই মার্কা ফিল্ম, সেটাকে দেখতে যাওয়ার জন্য মানুষ দৌড়ে। এখন সবার মুখে শুনি খুব ডলবি সাউন্ড থাকে, সেখানে থাকে, ওইগুলো শোনার জন্য যায়, ওই এফেক্ট গুলো পাওয়ার জন্য। কিন্তু আমাদের নাট্য জগতের যে চাহিদা বা নাট্যপ্রিয় দর্শকদের যে চাহিদা, সে চাহিদা এখন আর সেভাবে পূরণ হয় না। কমার্শিয়াল নাটকের জগৎ প্রায় শেষ, বন্ধ। এখন আর কেউ ওই বৃহস্পতি শনি রবি পালা করে টিকিট কেটে হলে নাটক দেখতে যাওয়ার যে প্রবণতা, সেটা হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে। মানে পয়সা দিয়ে টিকিট কেটে যাওয়ার প্রবণতা পুরোটাই হারিয়ে গেছে। এখন হচ্ছে আমন্ত্রণমূলক, মানে আমি একটা নাটক মঞ্চস্থ করতে চলেছি, তোমরা এসো, পারলে এসো, এরকম একটা হ্যাঁ। বা আমি হয়তো তাকে আমন্ত্রণ করলাম যে ভাই তুমি তো আমার পাড়াতেই থাকো, অর্থাৎ তুমি আমার বন্ধু হিসাবে নাও, 5টা টিকিট রাখো, তুমি 5 জনকে নিয়ে এসো। একদম এইভাবে এখন দর্শক মানে হল ভর্তি হচ্ছে, মানে আনা হয় এইভাবেই দর্শক। এবং তারা যখন এসে নাটক দেখে হাততালি দেয়, তখন নিজেদের ভালো লাগে যে হ্যাঁ এরা তাহলে নাটকটা দেখে ওদের ভালো লেগেছে, এইটুকুই। এটাই আমাদের স্যাটিসফ্যাকশন, আর বিশেষ কিছু নেই বলার। আমরা ভেবেছিলাম যে নাটকটাকে নিয়ে হয়তো এইভাবে চলতে পারবো, এভাবেই চলবে দিনের পর দিন, কিন্তু সেই আশাটা আস্তে আস্তে প্রায় হারিয়ে যেতে বসেছে। এখনো চলছে ধিকি করে, কখন যে হঠাৎ করে নিভে যাবে আমরা জানি না। যেভাবে আমাদের রেডিও নিভে গেছে, এখন ঘরে আর রেডিও চলে না। হয়তো কিছু কিছু সময় ওই মহালয়া দেখা যায়, মহালয়া আসছে না, সবাই মোবাইলে বাজায়, নাহলে পাড়ার মাইকে বাজে। মহালয়াটাও উঠে গেছে। আমাদের যে রেডিও শোনার একটা প্রবণতা ছিল সকাল সন্ধ্যে, সেই প্রবণতাটা শেষ হয়ে গেছে, এখন আর নেই। আমরা এখন এই সবাই মোবাইল বন্দি হয়ে গেছি, আর বাড়ির মহিলারা বাক্স বন্দি হয়ে গেছে। একদম পুরো ওই 7টা থেকে আপনার 10টা 11টা পর্যন্ত বাড়ির মহিলারা বাক্সের মধ্যে বোকা বাক্সে আটকে গেছে। এই হচ্ছে আমাদের এখন নাট্য জগতের অবস্থা, যে হারিয়ে যেতে বসেছি নাটককে। সেটা জেনে আমাদের খুব কষ্ট হয়, খারাপ লাগে, যেহেতু নাটক ভালোবাসি, নাটক দেখতে ভালোবাসি, নাটক করি, সেই জন্য নাটকটাকে ধরেই আঁকড়ে থাকতে চাই আর কি। একদম এই ভালোবাসাটা থেকেই নাটকের একদম আমি মনে করব বা চাইবো যে বর্তমান সময়ের যে সমস্ত ছেলে মেয়েরা যারা বিনোদনের একটা জায়গা খুঁজছে, তাদেরকে বলবো যে অন্তত এই নাটক শিল্পের সঙ্গে যুক্ত হোক, এবং তারা থাকুক, তারা শিখুক, তারা আরো নাটকের সঙ্গে যুক্ত হয়ে নাটককে আরো এগিয়ে নিয়ে অনেক কিছু শিখতে পারবে, শেখার জায়গা আছে। এখনো ওয়ার্কশপ হয় নাটকের উপরে, এখনো বড় বড় ডিরেক্টররা আছেন, পরিচালকরা আছেন। আমাদের গ্রুপেই যিনি ডিরেক্টর সাহেব আছেন, পরিচালক আছেন, তিনি এখনো ওয়ার্কশপ করেন।
এবং সেই ওয়ার্কশপে যে সমস্ত ছেলে মেয়েরা আসে তারা রীতিমতো শেখে এবং শেখার আগ্রহ নিয়েই তারা আসে। তো সেই জায়গাটা আরো বাড়ুক এবং নাটক আরো হোক, মানুষ আরো নাটক দেখুক এবং সমাজের বুকে সামাজিক বার্তাটা নাটকের মধ্যে দিয়েই মানুষের মধ্যে আসুক, ভালো নাটকের মধ্যে। একদম, নাটককে ভালোবাসতেও হবে, ভালো না বাসলে তো আর এই ভেতর থেকে জিনিসগুলো আসবে না এবং একটা সামাজিক বার্তাও পৌঁছবে সমাজে, সমাজের বুকেও তো এটাও পৌঁছাবে, এটাও পৌঁছবে। ঠিকই, এটা আমরা আশা রাখি, সেই আশা রাখছি। এখন যে নাটক, যে সমস্ত নাটক এখনো হচ্ছে, তবে ওই যেটা বললাম কমার্শিয়াল নাটক শেষ হয়ে গেছে, কমার্শিয়াল নাটক এখন আর হয় না। এখন ওই আমন্ত্রণমূলক নাটক বিভিন্ন হলে হচ্ছে, লিমিটেড কিছু হলে হচ্ছে। অবশ্য একটু মফস্বলের দিকে গেলে পরে এখনো কোথাও কোথাও বছরের কোনো একটা সময় নাট্যমেলা, নাট্য উৎসব এই সমস্ত এখনো হয়। সেখানে হয় কি, এই আমাদের মতো শহরে বা শহরের বাইরের যে সমস্ত নাট্য দলগুলো আছে তারা একত্রে জমায়েত হয় সেখানে। সেই নাট্য প্রতিযোগিতা বলুন আর নাট্য উৎসব বলুন বা নাট্যমেলা বলুন, সেখানে সবাই অংশগ্রহণ করে। সেখানে হয় কি, ওই একসঙ্গে অনেকগুলো নাটক দেখার একটা সুযোগ ঘটে। একদম ঠিক, এইরকমই একটা ব্যাপার যে একসঙ্গে অনেক নাটক হলো, সেটা পর পর 2 দিন 4 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে একটা দেখার সুযোগ ঘটে। হ্যাঁ, কিন্তু তখনকার মতো এই ছড়িয়ে ছিটিয়ে হলে 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 যে নাটক দেখার যে প্রবণতা, সেটা একদমই বন্ধ হয়ে গেছে। তাহলে তোমরাও শুনলে, আমরা কি আর এই ভালো নাটক কখনো দেখতে পারবো না? আপনারা ওনার কাছে শুনলেন, তো এবার আপনাদের মতামতের জন্য আমরা বসে রইলাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।